আমি রুদ্র এই মিঠানগরের সরকারি অফিসে অফিসারের পদে আছি। আমার অফিসটা গ্রাম থেকে বেশ দূরে। প্রতিদিন অফিসের কাজ সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু আজ কাজের চাপ বেশি থাকায় এতক্ষণ বসে থাকতে হলো। প্রায় মাঝরাত হয়ে গেছে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতেও কেমন অস্বস্তি লাগছে। বেশ গরম পড়েছে আজকে। রাস্তা দিয়ে হেঁটে যেতেই বুঝতে পারছি আমি দরদর করে ঘামছি। এইখানে তাপমাত্রা আরও বেড়ে গেল যখন হঠাৎ করেই কেমন ভৌতিক অনুভূতি কাজ করতে লাগলো। রাস্তায় চলতে চলতে দূরে একজন পথচারীকে চোখে পড়ল। ওই তো ওখানে একজনকে দেখা যাচ্ছে। যাক বাবা, এই অন্ধকারে একা একা রাস্তা চলার চাইতে ভালো কোনো একজনের সাথে গল্প করতে করতে বাড়ির দিকে যাওয়া যাবে। আমি হাত তুলে ডাকলাম, ও দাদা, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোথাও যাবেন? লোকটা আমার দিকে ফিরে তাকালো। তার চেহারায় একটা সূক্ষ্ম হাসি ফুটে আছে বলে মনে হলো। আমি কাছাকাছি গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, হ্যাঁ দাদা, আমিও রাতের বেলা বিপদে পড়ে গেছি। বাড়ি যে যাব সে সাহসও হচ্ছে না। তাহলে আর কি দাদা, আমারও একই অবস্থা। চলুন দুজন একসাথে গল্প করতে করতে হাঁটা যাক। মন্দ হয় না, চলুন তবে। লোকটির ব্যাপারে জেনে বুঝলাম তার নাম বিষ্ণু। আমরা দুজন নিজেদের মতো গল্প করতে করতে এগিয়ে যেতে লাগলাম। বেশ কিছুক্ষণ একে অন্যের ব্যাপারে কথা বলতে বলতে একসময় আমি চট করে বললাম, দাদা, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে গিয়ে কখনো কি ভূতের ভয় পেয়েছেন? ভূতের ভয় না পেলে কি রাতের বেলা একজন সঙ্গীর জন্য দাঁড়িয়ে থাকতাম দাদা? তা বটে, তবে ভূত দেখার সৌভাগ্য কি হয়েছে জীবনে? সৌভাগ্য হয়েছিল, আবার খুব ভালোই সৌভাগ্য অর্জন করেছি ভূত দেখার। তাই নাকি? তাহলে বলুন, রাতের বেলা একজন সঙ্গীর সাথে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ভূতের গল্প বেশ জমবে। এটা গল্পের মতো শোনাবে ঠিকই, কিন্তু ঘটনাটা একদম দিনের আলো আর রাতের অন্ধকারের মতো সত্য। বাহ, বলুন তবে। একদিন রাতে আমি এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম। সেদিন আপনার মতোই এইভাবে কাজ থেকে দেরিতে বেরিয়েছিলাম। একদম আপনার মতোই আমারও মেজাজ খিটখিটে হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত সে রাতে আমার সাথে হাঁটার মতো কোনো সঙ্গী খুঁজে পাইনি আমি। তখন ছিল বর্ষাকাল। বৃষ্টি হয়ে রাস্তাঘাটে কাদামাটি জমে গেছিল। তা আমি কাদা জলে রাস্তা মারিয়ে হাঁটছিলাম। গায়ের ছেলে, ছোট থেকে কাদামাটি মারিয়ে অভ্যস্ত, কিন্তু সে রাতে কেন জানি না পা চালাতে কষ্ট হচ্ছিল। এই সুতি রাত, চারপাশে সব শুনশান নীরব। একটু গা ছমছম করলেও আমি বারবার নিজেকে বোঝালাম মাথার উপর ঈশ্বর আছেন, আমার কোনো ক্ষতি হবে না। প্রায় অনেকক্ষণ পথ ধরে হাঁটতে হাঁটতে আচমকা আমার মনে হলো দূরে কাউকে দেখতে পাচ্ছি। দূর থেকে অনেকটা নারী অবয়ব বলে মনে হলো। আমি মনে মনে ভাবলাম, এত রাতে কোনো মহিলা বাইরে কি করবেন? তখন ভয়টা আরো বেড়ে গেল। নিশিভূত ভেবে পাশ কাটিয়ে যাব বলে ভাবলাম। সামনে এগোতে এগোতে যখন একদম তার কাছাকাছি চলে গেলাম, তখন তাকে দেখে আমার ভালো একজন মানুষ বলেই মনে হলো। পরনে সবুজ শাড়ি, মাথায় আধ ঘুমটা দেওয়া, সলজ্জ এক সাধারণ বউ বলে মনে হলো। তার সাথে কিছু বাক্স পেটটাও ছিল। আমি ভাবলাম কাছে গিয়ে একবার জিজ্ঞেস করি, এত রাতে উনি কি করছেন এখানে। আমি জিজ্ঞেস করার আগেই সে আমার উদ্দেশ্যে বলল, দাদা শুনছেন? আমি দাঁড়ালাম, বললাম, আমায় ডাকছেন? হ্যাঁ, কিছু মনে না করলে আমায় একটু সাহায্য করতে পারবেন দাদা? জি নিশ্চয়ই, বলুন কি করতে হবে। আসলে আমি আমার বাপের বাড়ি থেকে ফিরছি আজ। ট্রেন দেরি করায় এখন বেশি দেরি হয়ে গেছে। এত রাত হবে
তা অবশ্য আমি নিজেও বুঝতে পারিনি। স্টেশনে আমার স্বামীকেও দেখতে পেলাম না। আপনি যদি একটু... জি জি, নিশ্চয়ই। আমি নিজেও অবশ্য আপনাকে দেখে অবাক হয়ে গেছিলাম। জিজ্ঞেস করতে চাইছিলাম যে এত রাতে একা মেয়ে মানুষ এখানে কি করছেন। আপনি আপনার সুটকেসটা আমায় দিন, আমি নিচ্ছি। ধন্যবাদ দাদা, আমি খুব দুঃখিত। শুধু শুধু কষ্ট দিচ্ছি আপনাকে। না না, ওসব চিন্তা করবেন না। আমার এমনিও একা একা হাঁটতে ভালো লাগছিল না। ভালোই হয়েছে, হাঁটার পথে একজন সঙ্গী জুটে গেল। আমরা দুজন নিঃশব্দে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর মেয়েটি আমায় জিজ্ঞেস করলো, তা দাদা, রাতের বেলা যে একা একা যাচ্ছিলেন, ভয় করছিল না? সত্যি বলতে বেশ ভয় করছিল, কিন্তু মেয়েটার সামনে সেই ভয় প্রকাশ করলাম না আমি। বাইরে একটা মেয়ের সামনে একজন পুরুষ এভাবে ভয় প্রকাশ করলে সেটা খুব লজ্জাজনক। কোনো রকমে বীরের মতো বললাম, ভয়? কিসের ভয়ের কথা বলছেন? এই যে ধরুন, রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছেন, হঠাৎ যদি কোনো পেতনি বা নিশিভূতের খপ্পরে পড়েন তখন? তার কথা শুনে আমি ভয় পেলেও কোনো রকমে নিজের ভয় প্রকাশ করলাম না। হেসে উড়িয়ে দিয়ে বললাম, না না, কি যাতা বলছেন, ওসব আবার বাস্তবে হয় নাকি? এসব তো শুধু ভূতের গল্পে বা রূপকথার গল্পে শোনা যায়। তাই বুঝি? ধরুন, এখন যদি হঠাৎ করে আপনার চোখের সামনে একটা বীভৎস দেখতে চেহারার প্রেতাত্মা এসে দাঁড়ায়, তাহলে আপনি কি করবেন? মেয়েটার কথাগুলো এখন আমার কাছে বেশ ভয়ঙ্কর লাগছিল। আমার মনে হলো কথাগুলো বলেই সে বেশ তৃপ্তি পাচ্ছে। আমায় ভয় দেখিয়ে যেন তার ভেতর শান্তি কাজ করছে। আমি তাকে কিছু বলার আগেই আচমকা তারপর শরীর কাঁপতে শুরু করলো। এক সময় সেই কাঁপুনি অস্বাভাবিক হয়ে গেল। দেখতে দেখতে মেয়েটার চেহারাটা পাল্টে যেতে শুরু করলো। তার চোখ দুটো প্রথমে লাল টকটকে হয়ে গেল, এরপর ধীরে ধীরে সুসজ্জিত দাঁতের পাটি পরিবর্তন হয়ে কালচে এবং ধারালো। সবশেষে তার চেহারা হাড় পুরো শরীরে পোড়া চামড়ার মতো দগদগে ঘা দেখা দিল। সুন্দর পরীর মতো দেখতে মেয়েটাকে এক নিমেষে একটা বীভৎস অতৃপ্ত আত্মার মতো দেখালো। আমি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে তুমি? কে? আমি তোর পথ চলার সঙ্গী। চল, তোকে এই মাঝ রাত্রিতে রাস্তা পার করিয়ে দিই। আজ রাতে তোকে এই পৃথিবীর রাস্তা ছেড়ে পরপারের রাস্তায় পার করিয়ে দিব। না না, আমায় মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তবে কেন মারবে আমায়? তুই আমার কোনো ক্ষতি করিসনি। তোর মতো একজন জানোয়ার আমার এত বড় সর্বনাশ করেছে। তোদের কাউকেই আমি ছাড়বো না। এখন মেয়েটি তার জীবনের গল্প শোনাতে লাগলো। আমার নাম নীলাঞ্জনা। বাবা মা বেশ শখ করে এই নাম রেখেছিলেন। গ্রামের এক দরিদ্র পরিবারে আমার জন্ম। তাদের একমাত্র মেয়ে ছিলাম আমি। যখন আমার বিয়ের বয়স হলো, তখন বাবা আমার সাথে একজন ভালো ছেলের বিয়ে দিলেন। তার আর্থিক অবস্থা অনেকটা আমাদের মতোই ছিল, তবে আমাদের সংসারে টাকা পয়সার অভাব থাকলেও সুখের কোনো অভাব ছিল না। এভাবে প্রায় 6 মাস হলো আমাদের সুখের সংসার। এর মধ্যে আমি 2 মাসের গর্ভবতীও ছিলাম। একদিন আমি আমার বাড়ির উঠোনে বসে মুড়ি ভাজছিলাম। এমন সময় সেখানে আসে আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে রাজু। বাড়ির সদর দরজা খোলা ছিল, এজন্য সে যে হুট করে ঢুকে পড়েছে তা আমি খেয়াল করিনি। রাজু ভেতরে ঢুকে আমায় দেখে বলল, আরে নীলা, অনেকদিন পর দেখলাম। শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। এ কি,
আপনি এখানে? আর কারো বাড়িতে ঢুকতে গেলে যে কড়া নেড়ে ঢুকতে হয় এই শিক্ষাও বুঝি পাননি? সব শিক্ষা যদি পেতামই তাহলে কি আর তোমায় ভালোবাসতাম? রাজু ছিল আমাদের এলাকার চেয়ারম্যানের বকে যাওয়া ছেলে। সে আমার কিশোরী বয়স থেকে আমার পেছনে লেগে থাকতো। সবসময় রাস্তাঘাটে চলতে ফিরতে সে আমায় বিরক্ত করত। এখন বিয়ের পরেও এসেছিল আমায় বিরক্ত করার জন্য। আমি রেগে গিয়ে বললাম, দেখুন, আপনি একজন বিবাহিত নারীকে এভাবে পূর্বের কথা বলতে পারেন না। আর আমি কখনোই আপনাকে ভালোবাসিনি। আমার বাবা আমায় যেখানে বিয়ে দিয়েছেন এটা আমার জন্য স্বর্গের চাইতেও কম কিছু না। এমন সময় আমার স্বামী গোবিন্দ বাড়িতে ঢোকেন। ওনাকে আমি রাজুর ব্যাপারে সব জানিয়েছিলাম। তাই তিনি রাজুকে আমাদের বাড়িতে দেখে আমায় জিজ্ঞেস করলেন, নীলা, ও এখানে কেন? দেখুন না, আমি এখানে উঠোনে বসে মুড়ি ভাজছিলাম। হঠাৎ করে সদর দরজা খোলা পেয়ে সে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। কি ব্যাপার? এটা আপনার কেমন ভদ্রতা? আপনি একজন ভদ্রলোকের ছেলে হয়ে এতটুকু জানেন না একজন মেয়ে বাড়িতে একা থাকলে এভাবে হুট করে ঢুকে পড়তে নেই? এই গোবিন্দ, আমার এলাকায় থেকে আমায় শাসাচ্ছিস তুই? আমায় ভদ্রতা শেখাবি? ভুলে যাস না তোর বউকে আমি ভালোবাসি, আর ওর বিয়ে হলেও ওকে আমি এখান থেকে ঠিক উঠিয়ে নিয়ে যাব। বেশি বাড়িস না। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। আমি ভয়ে কাঁদতে শুরু করলাম। গোবিন্দ আমার মাথায় হাত রেখে বলল, তুমি ভয় পেও না নীলা, আমি আছি তো। আমি থাকতে তোমায় কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। এই ঘটনার কিছুদিন পর গোবিন্দ ঠিক করলো আমাকে বাপের বাড়ি রেখে আসবে। গর্ভাবস্থা একটা মেয়ের জন্য বাপের বাড়ির চাইতে নিরাপদ আর কোনো জায়গা হতে পারে না। আমরা সন্ধ্যার সময় রওনা হই। আশেপাশে কোনো গাড়ি ঘোড়া না পাওয়ায় আমাকে কষ্ট করে হেঁটেই যেতে হচ্ছিল। গোবিন্দর হাতে ছিল আমার সমস্ত বাক্স পেটরা। চলতে চলতে একসময় আমরা দুজনেই ক্লান্ত হয়ে গেলাম। একটা গাছের নিচে যখন থামলাম তখন প্রায় রাত হয়ে গেছিল। হঠাৎ জলের তৃষ্ণা পাওয়ায় আমি গোবিন্দকে সেটা জানালাম। গোবিন্দ আমায় একটি গাছের নিচে বাক্স পেটরা সহ বসিয়ে সামনের একটি দোকানে গেল জল কেনার জন্য। দোকানটি আমাদের জায়গা থেকে বেশ দূরেই ছিল। সে চলে যাওয়ার পরে কতক্ষণ অপেক্ষা করেছিলাম আমার তা হিসেব নেই। হঠাৎ আমার মনে হলো কতগুলো পুরুষ মানুষের কণ্ঠ ভেসে আসছে। তারা যখন কাছাকাছি এলো তখন আমি দেখতে পেলাম রাজু তার কিছু দলবল নিয়ে আমাকে ঘিরে ধরেছে। সে হেসে বলল, কিরে নিলাম, সেদিন তো স্বামীকে দিয়ে বেশ অপমান করিয়ে আমায় বাড়ি থেকে বের করে দিলি। আজ কি তোর সেই স্বামী তোকে বাড়ি থেকে বের করে দিল নাকি? তিনি আমায় কেন বাড়ি থেকে বার করবেন? আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যে আর কি কাজ? রাতের অন্ধকারে মেয়ে মানুষের এভাবে থাকা ঠিক না। চল আমার সাথে আমার বাড়ি চল। সে আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। বাধা দেওয়ার এক সময় সে হঠাৎ করে একটা ছুরি নিয়ে আমার পেটে ঢুকিয়ে দিল। মুহূর্তের মধ্যেই সেখানে গল গল করে রক্ত বেরিয়ে আমি মারা গেলাম। আমার পেটের 2 মাসের সন্তান সহ একটি গোটা জীবনে আমি অতৃপ্ত থেকে গেলাম। রাজু ভয় পেয়ে তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর গোবিন্দ এসে আমায় ওভাবে পড়ে থাকতে দেখে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিল। স্ত্রী ও অনাগত সন্তানকে হারানোর শোকে গোবিন্দ পাগল হয়ে গেলেন। এরপর পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে একসময় তিনিও ধুকে ধুকে মারা গেলেন। আমার সোনার সংসারটা ছারখার হয়ে গেল একটা পুরুষ নামের নরপশুর জন্য। আমি মানছি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমায় মেরো না দয়া করে।
আমি এরপর থেকে আর কাউকে কখনো ক্ষমা করিনি, তোকেও করব না। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। বিষ্ণুর মুখ থেকে পুরো ঘটনা শুনে আমার গা কেঁপে উঠল। কি সাংঘাতিক ব্যাপার! এরপর কি হলো? আপনি বেঁচে ফিরলেন কি করে? এই দেখুন, কথা বলতে বলতে আমরা গ্রামের কাছাকাছি চলে এসেছি। দাদা, আপনি বরং সামনে এগুন। আমি শুধু এখানকার গ্রামের মুখে যে দোকানটা আছে সেখানে ছোট্ট একটা কাজ করে আবার আপনাকে বাকিটুকু বলছি। বিষ্ণুর কথা শুনে আমি অনেকটা সামনে এগিয়ে গেলাম। প্রায় মিনিট 5 সামনে হাঁটার পর হঠাৎ পিছনে তাকিয়ে দেখি পেছনে কেউ নেই। দূরে যে দোকানটা দেখা যাচ্ছে সেখানেও শুধুমাত্র দোকানদার ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। আমি 1 পা 2 পা করে দোকানের সামনে গিয়ে দোকানদারকে উদ্দেশ্য করে বললাম, দাদা, এখানে যে দাদা এসেছিলেন তিনি কোথায় গিয়েছেন একটু বলতে পারবেন? কে এসেছিল দাদা? কার কথা বলছেন? বিষ্ণু ছিল ওনার নাম। আসেননি এখানে? বিষ্ণু? না তো, আমি তো আপনার সাথে গ্রামে কাউকে ঢুকতে দেখিনি। আমি তো দেখলাম আপনি গ্রামের রাস্তা দিয়ে ঢুকে দিব্যি হেঁটে এগিয়ে যাচ্ছেন। এখানে তো আর কোনো দাদা আসেনি। আর তাছাড়া দাদা, আমি নিজেও তো এখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছি। আজ আমার নিজেরই রাত হয়ে গেছে অনেক। কথাটা শুনে ভয়ের একটা অজানা আতঙ্ক আমার শিরদাঁড়া দিয়ে বেয়ে গেল। পরদিন আমি গ্রামের বিভিন্ন জনের সাথে কথা বলে বিষ্ণুর ব্যাপারে যে তথ্য পেলাম তা শুনে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ল। বিষ্ণু নামে এই গ্রামে একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আজ থেকে প্রায় 10 বছর আগে রাতের বেলা বাড়ি ফিরতে গিয়ে রাস্তায় কোনো এক অতিপ্রাকৃত জিনিসের কবলে পড়ে তার প্রাণ হারান। গ্রামের লোকজন রহস্যজনকভাবে তার দেহ উদ্ধার করেন, কিন্তু তার মৃত্যুর পেছনে যে কার হাত তা আজও কেউ খুঁজে বের করতে পারেনি। এরপর থেকে রাত করে আর সেই শুনশান রাস্তা ধরে কেউ আর রাতের বেলা হাঁটার সাহস পায় না। তবে লোকমুখে শোনা যায়, রাতের বেলা যারাই ওই রাস্তা ধরে হেঁটে আসে তারাই নাকি বিষ্ণুকে দেখতে পায়। এদের মধ্যে অনেকের সাথে নাকি বিষ্ণুর আমার মতোই আলাপ হয়েছে। আমি মনে মনে বিষ্ণুকে ধন্যবাদ জানালাম। সে না থাকলে সেই রাতে হয়তো নিশিভূত নীলার কবলে পড়ে আমার প্রাণটাই যেত। মরার পরেও সে কত যত্ন করে গ্রামের রহস্যময় পথচারী হয়ে গ্রামের লোকেদের বাঁচাচ্ছে। সত্যিই তার প্রতি আমরা কৃতজ্ঞ।